মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেও চলছে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা। উত্তেজনা প্রশমন ও শরণার্থী প্রত্যাবাসনই মূল লক্ষ্য, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ, মিথ্যাচার ও ভুল পথে দেশ পরিচালনার অভিযোগ। বিজেপি সরকার গঠন করায় সীমান্তে উত্তেজনার শঙ্কা, পুশ ইন ইস্যু ও সীমান্ত রাজনীতি দুই দেশের জন্য নতুন চ্যালেঞ্জ। এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। লাখো মানুষের উপস্থিতিতে চেন্নাইয়ে শুরু হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তেহরান মার্কিন প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও দীর্ঘমেয়াদী অবরোধ মোকাবেলায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। অন্যদিকে সিরিয়া ও লেবাননের নেতারা হিজবুল্লাহর তৎপরতা দমন ও 10 লক্ষাধিক শরণার্থীর নিরাপদ প্রত্যাবাসনে একমত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলেও অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে পর্দার আড়ালে আলোচনা ও কৌশলগত অবস্থান পরিবর্তনের চেষ্টা চলছে। সামিউল সাহেবের রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন সিআইএর এক গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে আরও অন্তত 4 মাস নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে তেহরান। এতে স্পষ্ট যে ইরানের ওপর চাপ সৃষ্টির সুযোগ এখনও সীমিত ওয়াশিংটনের। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিবদমান বিষয়গুলো নিয়ে মার্কিন প্রস্তাবের বিপরীতে তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন তারা এই মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন এবং উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে লেবাননে অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত একদিনে কমপক্ষে 24 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের 9টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে তেল আবিব। এছাড়াও খবর পাওয়া গেছে ইয়েলো লাইনের ভেতর লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে 10 কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আঞ্চলিক সংকটের মধ্যেই সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর সশস্ত্র তৎপরতা দমন ও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত 10 লক্ষাধিক শরণার্থীকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এই দুই রাষ্ট্রনেতা। সামিউল শিহাব, আরটিভি। যুদ্ধবিরতির মধ্যেও থামছে না উত্তেজনা, অবরোধ, পাল্টাপাল্টি হামলা আর কূটনৈতিক টানাপোড়েন। পারস্য উপসাগরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে কঠোর নৌ অবরোধের মধ্যেও আরও 4 মাস টিকে থাকার সক্ষমতা রয়েছে তেহরানের। একই সঙ্গে হরমুজ প্রণালীতে বেড়েছে সামরিক উত্তেজনা আর যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অঙ্কুর মণ্ডলের প্রতিবেদন, জানাচ্ছেন আজহার স্বপ্নী। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে সিআইএর এক মূল্যায়নে বলা হয়েছে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি থাকলেও তাৎক্ষণিক অর্থনৈতিক ধসের ঝুঁকিতে নেই তেহরান। ফলে ইরানের উপর চাপ বাড়াতে ওয়াশিংটনের বিকল্প সীমিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে বলেছেন অবরোধ ইতিমধ্যে ইরানের রাজস্ব আয় ও বাণিজ্যে বড় ধরনের ক্ষতি করছে। তার দাবি দেশটির অর্থনৈতিক সংকট আরও দ্রুত গভীর হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন করে সংঘর্ষের খবর দিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। মার্কিন বাহিনীর দাবি ইরান সংশ্লিষ্ট 2টি জাহাজ সন্দেহজনকভাবে একটি বন্দরে প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে জাহাজ 2টি সরে যায়। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 3টি ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এতে কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। তবে ইরান জানিয়েছে তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে।
অন্যদিকে ইরানের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলেই সামরিক পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা যত বাড়ছে তত বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। যুদ্ধবিরতি টিকবে নাকি অঞ্চল জুড়ে আরও বড় সংঘাতে রূপ নেবে পরিস্থিতি, এখন সেটাই বড় প্রশ্ন। আজহার স্বপ্নিল, RTV। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। লেবাননে চলমান সামরিক অভিযান ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাবিবা স্কয়ারে এই সমাবেশ করে শত শত মানুষ। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও ভুল পথে দেশ পরিচালনার অভিযোগ তোলেন। এছাড়াও বিক্ষোভে পুলিশ প্রধানকে অপমান করার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলে উত্তেজনা আরও বাড়ে। পরে জেরুজালেমেও বিক্ষোভ ছড়িয়ে পড়লে জলকামান ব্যবহারে বাধ্য হয় পুলিশ। বিক্ষোভে জিম্মি পরিবারের সদস্যরা অংশ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থীদের হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন তারা। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যেই গাজায় হামলা চালিয়ে একজনকে হত্যা করে IDF। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 30টিরও বেশি জাহাজ বর্তমানে তুরস্কের মারমারিস উপকূলে অবস্থান করছে। ইতালি ও গ্রিস হয়ে দীর্ঘ 24 দিনের যাত্রা শেষে জাহাজগুলো সেখানে পৌঁছেছে। যাত্রাপথে বহরের 22টি নৌযান আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বর্তমানে মারমারিসে জাহাজগুলোর কারিগরি রক্ষণাবেক্ষণ ও রসদ সংগ্রহের কাজ চলছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানোর পরবর্তী ধাপগুলো শিগগিরই ঘোষণা করা হবে। অন্যদিকে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, তারা গাজার নৌ অবরোধ কোনোভাবেই ভাঙতে দেবে না। এছাড়াও উস্কানি অভিযোগে সাইফ আবু কেশেক ও থিয়াগো আভিলা নামে ফ্লোটিলার 2 জন অ্যাক্টিভিস্টকে আটক করে IDF। তদন্তের পর আজ তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রানওয়েতে এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে রানওয়েতে প্রবেশ করেন। সংঘর্ষের পর ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিমানে থাকা 224 জন যাত্রী ও ক্রুকে জরুরি স্লাইডের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণ করতে তারা প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2015 সালেও রাশিয়া ইরান থেকে ইউরেনিয়াম স্থানান্তরে ভূমিকা রেখেছিল এবং সেই অভিজ্ঞতা আবার ব্যবহার করা যেতে পারে। পুতিন জানান, আগের সব পক্ষ ইরানের ইউরেনিয়াম দেশটির বাইরে নেওয়ার বিষয়ে একমত হলেও পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায়। এতে আলোচনা জটিল হয়ে পড়ে। তিনি আরও বলেন, রাশিয়া ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান সংকট দ্রুত সমাধান হোক, এটাই তাদের আশা। ইরান এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানিয়েছে, একাধিক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে নতুন মন্ত্রী ও গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে খালেদ জারুর দায়িত্ব পেয়েছেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে হামজা মুস্তফার কাছে। কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বাসেল জিদান। পাশাপাশি কয়েকটি প্রদেশের গভর্নরও পরিবর্তন করা হয়েছে। বাশার আল আসাদ পরবর্তী অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বড় রদবদল। অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্বলতার সমালোচনার মধ্যেই এই পরিবর্তন এলো। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারের রাজনৈতিক জীবন নানা নাটকীয়তায় ঘেরা। কংগ্রেস ও তৃণমূল হয়ে এখন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী মুখ তিনি। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক শুভেন্দু 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নিজের শক্তি প্রমাণ করেন। তবে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি এখন তার বড় পরিচয়। সারদা নারদা বিতর্ক ও ঘন ঘন দল বদল নিয়েও জনমনে রয়েছে নানা প্রশ্ন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত থাকছে সামিউল সাহেবের রিপোর্টে।
3 দশকে 3 বার দলবদল, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, আবার এখন বিজেপির হিন্দুত্ব রাজনীতির মুখ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তাই কলকাতার রাজনৈতিক মহলে বহুদিনের এক প্রশ্ন, শুভেন্দুদা তুমি কার? একসময় যিনি বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে স্লোগান দিতেন, আজ তিনি গেরুয়া শিবিরের সবচেয়ে আক্রমণাত্মক মুখ। রাজনীতির এই নাটকীয় রূপান্তরই যেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম শুভেন্দুর। বাবা শিশির অধিকারী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 90-এর দশকে কংগ্রেসের ছাত্র যুব রাজনীতি দিয়ে যাত্রা শুরু। তবে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে অধিকারী পরিবার বুঝে যায় বাংলার রাজনীতির হাওয়া বদলাচ্ছে। সেই থেকেই তৃণমূলে যোগ। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুকে রাজ্যের বড় রাজনৈতিক নেতৃত্বে পরিণত করে। জমি আন্দোলনের মাঠে তিনি ছিলেন তৃণমূলের প্রধান সংগঠক। সেই আন্দোলনই বামফ্রন্ট সরকারের ভিত কাঁপিয়ে দেয় এবং মমতার ক্ষমতায় ওঠার পথ প্রশস্ত করে। কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে সমীকরণ। তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পর শুভেন্দুর গুরুত্ব কমতে থাকে বলে মনে করেন অনেকে, আর সেখান থেকেই শুরু হয় দূরত্ব। 2026 সালে মন্ত্রিত্ব ছাড়েন, তারপর যোগ দেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই বদলে যায় শুভেন্দুর রাজনৈতিক ভাষা। যিনি একসময় বিজেপিকে আক্রমণ করতেন, তিনি হয়ে ওঠেন হিন্দুত্ব রাজনীতির সবচেয়ে কট্টর মুখগুলোর একটি। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, কাল সকালের মতো সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। মুসলিম বিরোধী মন্তব্য, জিহাদি ইস্যু, হিন্দু স্বার্থ রক্ষার মতো বিষয়গুলো বারবার উঠে আসে তার বক্তৃতায়। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতা হিসেবে আরও আক্রমণাত্মক হন। আর 2026 সালের নির্বাচনে বিজেপির জয়ের পর অবশেষে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি। তবে রাজনৈতিক উত্থানের পাশাপাশি বিতর্ক পিছু ছাড়েনি শুভেন্দুকে। নারদা স্টিং অপারেশনে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় তাকে। সারদা চিটফান্ড মামলাতেও ওঠে তার নাম। এছাড়াও শুভেন্দুর বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা, যদিও কোনো ক্ষেত্রেই এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। আরও বিতর্ক তৈরি হয়েছে তার অতীতকে ঘিরে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যদিও সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি শুভেন্দুর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী আসলে আজকের ভারতীয় রাজনীতির এক প্রতিচ্ছবি, যেখানে আদর্শের চেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা আর দলীয় আনুগত্যের চেয়ে বড় রাজনৈতিক সুবিধা। जीत हुआ है, ये हम सबका जीत है, हम सब हिंदुओं का जीत है। हमने बहुत मेहनत किया है इस दिन के लिए। এখন প্রশ্ন, বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু কি সত্যি পরিবর্তনের রাজনীতি করবেন, নাকি আরও গভীর হবে বিভাজনের রাজনীতি? কারণ ইতিহাস বলছে শুভেন্দু অধিকারী শুধু রং বদলাননি, বদলেছেন ভাষা, অবস্থান, এমনকি আদর্শ। সামিউল শিহাব, RTV। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার গঠন করায় সীমান্তে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে। অনুপ্রবেশ ও পরিচয় যাচাই নিয়ে তার কড়া অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে পোস্ট ইন ইস্যু ও সীমান্ত রাজনীতি দুই দেশের জন্য হতে পারে নতুন চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি ও ঢাকার গভীর অর্থনৈতিক সম্পর্কের কারণে বড় কূটনৈতিক সংকটের সম্ভাবনা কম। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ কতটা নতুন আবহ তৈরি করল? তবে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং শুভেন্দু অধিকারীর মতো কড়া হিন্দুত্ববাদী নেতার নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের জন্য সরাসরি কূটনৈতিক সংকট তৈরি না করলেও সীমান্ত রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে বাংলাদেশ বিরোধী বক্তব্য, অনুপ্রবেশকারী ইস্যু এবং সীমান্তে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দুই দেশের সম্পর্কের মানবিক দিককে জটিল করে তুলতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি মূলত দিল্লি নির্ধারণ করে, ফলে কলকাতা সরকার বদল মানে বাংলাদেশ ভারত সম্পর্ক ভেঙে পড়া নয়।
শুভেন্দু অধিকারী অতীতে একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন। বিজেপির রাজনীতিতেও দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন একটি বড় প্রচারণার বিষয়। ফলে নতুন সরকার নিজেদের সমর্থকদের সন্তুষ্ট করতে সীমান্তে আরও কঠোর নজরদারি, পরিচয় যাচাই অভিযান কিংবা কথিত অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে পারে। সবচেয়ে বড় শঙ্কা পুশ ইন ইস্যু, অর্থাৎ সীমান্ত দিয়ে লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ। অতীতেও বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে এসেছে, তবুও সীমান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়লে এ ধরনের ঘটনা নতুন করে আলোচনায় আসতে পারে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত অবস্থান সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা কেন্দ্রিক রাজনীতিকে আরও জোরালো করবে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠী বেশি নজরদারি, হয়রানি কিংবা সন্দেহের মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতি বাংলাদেশের জনমত উত্তপ্ত করতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আরও বাড়তে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে উগ্র রাজনৈতিক বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে। ভারতে যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে কঠোর ভাষা ব্যবহার বাড়ে, তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া বাংলাদেশেও দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সীমান্তে ছোটখাটো ঘটনা দ্রুতই বড় রাজনৈতিক উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে গরু পাচার, সীমান্ত হত্যা বা অবৈধ অনুপ্রবেশের মতো পুরনো ইস্যুগুলো আবারও সামনে আসতে পারে। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এখন অনেক গভীর। বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, নিরাপত্তা সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভরশীল। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক বড় ধাক্কা খাবে এমন সম্ভাবনা কম বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সংযম। দিল্লি ও ঢাকার পাশাপাশি কলকাতার নেতৃত্বকেও বুঝতে হবে সীমান্তের উত্তাপ কখনো সীমান্তে আটকে থাকে না। তাই শুভেন্দু অধ্যায় বাংলাদেশ ভারত সম্পর্ক ভেঙে দেবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন এখন সীমান্ত রাজনীতি কতটা উত্তপ্ত হয়, আর সেই উত্তাপ সামলাতে দুই দেশ কূটনৈতিক পরিপক্কতা দেখাতে পারে। ইমরুল হাসান, RTV। তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। সব জল্পনা উড়িয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে লাখো মানুষের উপস্থিতিতে নতুন এক ইতিহাসের সূচনা করলেন এই অভিনেতা। তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ 6 দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। আজহার স্বপ্নের রিপোর্টে বিস্তারিত। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন থালাপতি বিজয়। চেন্নাই নেহরু স্টেডিয়ামে লাখো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার শপথ বাক্য পাঠ করান। বিজয়ের সাথে শপথ নিয়েছেন আরও 9 জন মন্ত্রী। অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ রাজনৈতিক ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথ নিয়েই এক আবেগঘন ভাষণ দেন থালাপতি। নিজেকে সাধারণ মানুষের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, কোনো রাজপরিবার থেকে নয়, বরং মানুষের ভালোবাসায় আজ তিনি এই অবস্থানে। জনগণের আস্থার প্রতিদান দেয়ার অঙ্গীকার করেন তিনি। বিজয় ঘোষণা দিয়ে বলেন, রাজ্যে এখন থেকে শুরু হলো প্রকৃত ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায় বিচারের যুগ। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি, আমি আপনাদের ঘরের ছেলে। দারিদ্র আর ক্ষুধা আমি খুব কাছ থেকে দেখেছি। আমি কথা দিচ্ছি, আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেব না। এখন থেকে তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগ শুরু হবে। দায়িত্ব নিয়ে প্রথম ফাইলে সই করেন মুখ্যমন্ত্রী বিজয়। ঘোষণা দেন 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার। এছাড়া নারী নিরাপত্তা এবং মাদক নির্মূলে বিশেষ টাস্ক ফোর্স ও হেল্পলাইন গঠনের নির্দেশ দেন তিনি। তামিলনাড়ুর বিশাল ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নতুন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রতিশ্রুতি দেন। জানান, জনগণের অর্থের কোনো অপচয় হবে না। 108 আসন নিয়ে একক বৃহত্তম দল হলেও কংগ্রেস ও বাম দল সহ জোটের 120 বিধায়কের সমর্থন পান বিজয়। এর মাধ্যমে গত 60 বছরের ডিএমকে এবং AIADM এর শাসনের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটল।
আগামী 13ই মে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজয়কে। রূপালী পর্দার নায়ক কি পারবেন মাঠের রাজনীতিতে সফল হতে? এখন সেই অপেক্ষায় করছে তামিলনাড়ুর সাধারণ মানুষ। আজহার স্বপ্নীল, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।